বিনা অপরাধের ডাবল মার্ডারের কেসে ২৮ বছর সাজা কাটে এক মহিলা, যার যৌবনের পুরোটাই নষ্ট হয় অন্য কারো অপরাধের বলি হয়ে। বৃদ্ধ বয়সে মুক্তি পাবার সুযোগ আসে, কিন্তু তখনই সে জড়িয়ে পড়ে আরেকটা জটিল ঝামেলায়। শেষ পর্যন্ত কি সে মুক্ত আকাশের নিচে ফিরতে পারবে? আর তাকে বিনা অপরাধে জেলে পাঠানো বদমাশগুলোরই বা কি হবে? তারা কি নিজেদের কর্মফল পাবে না? জানতে হলে আসুন শুনে আসি বধ 2 সিনেমার গল্পটি। ১৯৯৪ সাল, মধ্যপ্রদেশের শিবপুরী গ্রাম। জোড়া মার্ডারের ঘটনায় বেশ শোরগোল পড়ে যায়। দুজন কাপলকে নৃশংসভাবে খুন করা হয়, যারা সদ্য বিয়ে করে সুন্দর সংসার শুরু করতে চলেছিল। ক্রাইম সিন থেকে গ্রেপ্তার করা হয় মাঞ্জু সিং নামের একটি মেয়েকে। মাঞ্জু আশ্রমে আশ্রিতা হিসেবে থাকত। সেখানেই খুন দুটো হয়। মাঞ্জু ওদেরকে শেল্টার দিয়ে আবার নিজেই হত্যা করেছে, এমনটাই ধারণা করা হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয় সে টাকা এবং গহনার লোভেই খুন দুটো করেছে। আদালতেও সব প্রমাণ মাঞ্জুর বিরুদ্ধে যাওয়ায় তাকে ২৮ বছরের কারাদণ্ড এবং ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। মাঞ্জু নিজেকে ডিফেন্ড করার সুযোগ পায় না। সে এই শাস্তি মাথা পেতে নেয়। কিন্তু আসলে কি সে খুন দুটো করেছে? এর উত্তরও আমরা গল্পেই খুঁজে পাব। যাই হোক, তরুণী মাঞ্জু জেল খেটে এখন প্রায় বৃদ্ধ। সিনিয়র হওয়ায় জেলের ভেতরে বেশ ভালোই কদর পায়। তাছাড়া সে জেলের বাইরে একজন বন্ধুও জুটিয়েছে, যার নাম শম্ভুনাথ। জেলের ভেতরের কয়েদিদের কি কি মাল সামানা লাগবে সেগুলোর একটা লিস্ট ওরা মাঞ্জুকে দেয়। মাঞ্জু সেই লিস্টটা সিক্রেটলি শম্ভুনাথকে দেয়। শম্ভুনাথ বলা চলে প্রেমের চক্করে সেসব মাঞ্জুকে এনে দেয়। তো একজন কয়েদি আজকেও মাঞ্জুকে একটা লিস্ট দিলে মাঞ্জু তার লুকিয়ে রাখা সিক্রেট মোবাইল থেকে শম্ভুনাথকে ফোন করে। শম্ভুনাথ মাঞ্জুর নম্বরটা লটারি নামে সেভ করে রেখেছে। মাঞ্জু তার কাছে লটারির মতোই। স্ত্রীর মৃত্যু এবং ছেলের বিদেশে গিয়ে সেটেল হবার পরে শম্ভুনাথ ভীষণ একা হয়ে গিয়েছিল। মাঞ্জু যে জেলে আছে, শম্ভুনাথ একই জেলে কনস্টেবলের চাকরি করে, তাই সেখান থেকেই দুজনের মাঝে ভাব হয়ে যায়। শম্ভুনাথের একাকিত্ব দূর হয়ে যায়। বলা চলে বেশ কয়েক বছর ধরেই শম্ভুনাথ মাঞ্জুর সাথে দেখা সাক্ষাৎ করে কাটাচ্ছে। যাই হোক, এদিকে জেলে এবার নতুন জেলার সাহেব আসেন। নতুন জেলারের নাম প্রকাশ সিং। জাতপাতের ব্যাপারে আবার সে খুবই স্ট্রিক্ট। নিচু জাতের লোকেদের সে একদমই পছন্দ করে না। শম্ভুনাথ ডিউটিতে গিয়ে প্রকাশের জয়নিং প্রসিডিউর শেষ করে। ডিউটির পরে রাতে শম্ভুনাথ জেলের পেছনের গেট দিয়ে মাঞ্জুর জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে মাঞ্জু একজন মহিলা কনস্টেবলকে ঘুষ দিয়ে সেলের বাইরে বের হয়। এরপরে সেও গেটের কাছে এসে দাঁড়ায়। যদিও দুজনে দুই পাশে রয়েছে, মাঝখানে দেয়াল আর দরজা। এই দরজাটা খোলা যাবে না, তাই দুজনে দুই পাশ থেকেই গল্পে মেতে ওঠে। মাঞ্জু শম্ভুনাথকে পরিবারের কথা জিজ্ঞেস করলে শম্ভুনাথ জানায় তার স্ত্রী মরে গেছে। ছেলেকে লোন উঠিয়ে সে বিদেশে পাঠিয়েছে। সেখানে গিয়ে বজ্জাতটা বিয়ে করে সেটেল হয়ে গেছে। নাতনির নাম রাখা নিয়েও শম্ভুনাথ কমপ্লেন করে। অবশ্য শম্ভুনাথ সেসব ভুলে থাকতে চায়, এই জন্যই সে বারবার মাঞ্জুর কাছে আসে। তো যাই হোক, শম্ভুনাথ মাঞ্জুকে সতর্ক করে দেয় নতুন জেলার এসেছে, সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, তাই মাঞ্জু যেন সতর্ক থাকে আর কোনো কিছু লাগলে যেন এখনই নিয়ে রাখে, পরে আর সুযোগ নাও থাকতে পারে। তো দেয়ালের দুইটা ইট তারা ভেঙে রেখেছিল। এই ফাঁকা স্পেস দিয়ে তারা যে কোনো জিনিস আদান প্রদান করতে পারত। তো মাঞ্জু শম্ভুনাথকে বাজারের লিস্টটা দেয়, আর শম্ভুনাথ ভেতরে একটা ওয়াইনের বোতল পাঠিয়ে দেয়। আসলে আজ শম্ভুনাথের জন্মদিন। সেলে ফিরে যাবার আগে মাঞ্জু শম্ভুনাথকে হ্যাপি বার্থডে জানিয়ে যায়। জাস্ট এইটুকুতেই শম্ভুনাথের মনটা আনন্দে ভরে যায়। এরপরে শম্ভুনাথ জেলের ক্ষেত থেকে কিছু সবজি তুলে ভ্যানে করে বেরিয়ে যাচ্ছিল। তখন গার্ডে থাকা কনস্টেবলরা তাকে আটকায়। কারণ বিশেষ কিছুই না, জাস্ট একটু ভোগান্তিতে ফেলা আর কি। কারণ এসব সবজি তো জেলের সম্পত্তি। শম্ভুনাথ সেগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। ব্যাপারটা অনেকেরই পছন্দ হয় না। কনস্টেবলদের সাথে একটু কথা কাটাকাটি হলেও শম্ভুনাথ শেষ পর্যন্ত ভ্যান নিয়ে বের হয়ে যায়। আজকে বের হতে অনেক রাত হয়ে গেছে, তাই সে দোকানের সবজি ডেলিভারি দিতে পারবে না। তাই সে কোয়ার্টারের ফ্রিজারে সবজি রেখে দেয়। পরের দিন জেলার প্রকাশ সিং এর অফিসিয়ালি প্রথম ডিউটি ছিল। সে সব স্টাফদের নিয়ে মিটিং করছিল। তখন একজন কনস্টেবল ফুলের বুকি এবং মদের একটা বোতল নিয়ে আসে। সে প্রকাশকে সেগুলো দিয়ে বলে এগুলো কেশব পাঠিয়েছে। কেশব তাদের জেল কাস্টাডিতে আছে। কেশবের ভাই এই এলাকার এমএলএ। কেশবকে মূলত শেল্টার দিতেই জেলে রাখা হয়েছে। তবে জেলটা তার কাছে 5 স্টার হোটেলের মতোই, কারণ সব ফ্যাসিলিটিসই তাকে দেওয়া হয়। তো এই উপহার দেখে প্রকাশ ক্ষেপে যায়। সে মেঝেতে এগুলো ফেলে দিয়ে বলে এখন থেকে তার হিসেবে জেল চলবে। আজকের পর থেকে জেলের ভেতরে নেশাপানি সাপ্লাই দেওয়া এবং ঘুষ খাওয়া বন্ধ। কেউ নিয়ম ভাঙলে
তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। প্রকাশের তর্জন গর্জন থেকে সবাই বেশ টেনশনে পড়ে যায়। এদিকে জেলে কয়েকজন নতুন কয়েদিকে আনা হয়। এদের ভেতরে 22 বছর বয়সী ন্যানা কুমারী নামের একটা মেয়েও ছিল। জেলের পরিবেশে সে ভীষণ ঘাবড়ে ছিল। নাম রেজিস্টার করার পরে তাকে ভেতরে যেতে বলা হয়, তবে ন্যানা যেতে চাইছিল না, কারণ ওই রুমে বিবস্ত্র করে ফিজিক্যাল চেক আপ করা হয়। তবুও ন্যানাকে জোর করে চেক আপ করানো হয়। এরপরে তাকে মূল জেলে নিয়ে যাবার সময়ে মাঞ্জু তাকে দেখতে পায়। মাঞ্জু ন্যানাকে দেখে কিছু একটা চিন্তা করে। এরপরে তার অন্য সঙ্গীদের কাছে গিয়ে ন্যানার ব্যাপারে জানতে চায়। একজন জানায় টাকা জালিয়াতের কেসে ন্যানা জেলে এসেছে, যদিও সে অপরাধ করেনি। সে যেই ব্যাংকে চাকরি করত সেই ব্যাংকের ম্যানেজার নিজে বাঁচতে ন্যানাকে ফাঁসি দিয়েছে। ন্যানার জন্য মাঞ্জুর ভীষণ মায়া হয়। পরের দিন ন্যানা সহ কয়েকজন কয়েদির কোর্টে হিয়ারিংয়ের ডেট ছিল। পুরুষ এবং মহিলা সেকশনের কয়েদিদের একই প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ভাগ্যবশত সেদিন কেশবেরও হিয়ারিং ডেট ছিল, তো ন্যানারা আগেই প্রিজন ভ্যানে বসেছিল। কিছুক্ষণ পরে নেতার ভঙ্গিতে কেশব বাইরে আসে। জেলের কুকুরে বাচ্চা দিয়েছে। কেশব দুটো বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে দেখে ন্যানা বেশ ইমপ্রেস হয়। সে ভাবে মানুষটার মন অনেক সরল, কিন্তু সে যে কতখানি বজ্জাত সেটা একটু পরেই টের পায়। কেশব বাচ্চা দুটো এনে প্রিজন ভ্যানের দুটো চাকার সামনে বসিয়ে দেয়, যাতে গাড়ি টান দিলেই বাচ্চা দুটো চ্যাপ্টা হয়ে যায়। কেশবের হঠাৎ এই টার্ন দেখে ন্যানা হতবাক হয়ে যায়। তো ভ্যানে ওঠে কেশব গাড়ি স্টার্ট করার নির্দেশ দেয়। গাড়ি টান দিলেই কুকুরের বাচ্চাদের একবার আর্তনাদ শোনা যায়, মানে অলরেডি বাচ্চা দুটো চ্যাপ্টা হয়ে গেছে। বাচ্চাগুলোর মা কুকুরটা এই দৃশ্য দেখে ঘেউ ঘেউ করে ভ্যানের দিকে ছুটে যায়, কিন্তু যান্ত্রিক পাওয়ারের কাছে হেরে অসহায় কুকুরটা মৃত বাচ্চাগুলোর কাছে ফিরে যায়। যাবার পথে কেশব পুরোটা সময় ন্যানার দিকে কুনজরে তাকিয়েছিল। ন্যানা ব্যাপারটা বুঝতে পেরে খুবই অস্বস্তি বোধ করছিল। কোর্টে গিয়ে সবাই নেমে গেলে কেশব ন্যানার পাশে যে মহিলা কনস্টেবল বসেছিল সেই কনস্টেবল রাজনীকে আটকায়। কেশব রাজনীকে জিজ্ঞেস করে ওই মেয়ে কয়েদিটাকে। রাজনী কেশবের ক্যারেক্টার ভালো মতোই জানতো, তাই সে প্রথমে ডিটেলস দিতে চায় না, কিন্তু কেশব রাজনীকে ব্যাড টাচ করে, টাকা অফার করে এবং পরিশেষে রাজনীর মেয়ের ক্ষতির থ্রেট দিলে বাধ্য হয়ে রাজনী ন্যানার নামটা জানিয়ে দেয়। কোর্টে গিয়ে আজ ন্যানার কনফার্ম জামিন পাওয়ার কথা, কিন্তু কেশব ন্যানার উকিলকে ডেকে নির্দেশ দেয় ন্যানা যেন কোনোভাবেই আজকে জামিন না পায়। অর্থাৎ কেশব ন্যানার সাথে খারাপ কিছু করার প্ল্যান বানিয়েছে। যাই হোক, এদিকে জেলার প্রকাশ সিং মহিলা সেকশনের কয়েদিদের সাথে দেখা করতে যায়, তাদের অভিযোগগুলো শুনতে চায়। মাঞ্জু প্রকাশের নামটা শুনেই কেমন অন্যমনস্ক হয়ে যায়। সে প্রকাশ নামটার সাথে জুড়ে থাকা লোকের স্মৃতিচারণ শুরু করে। রাতেও মাঞ্জু এসব নিয়ে ভাবছিল। তখন সে ন্যানার কান্না শুনতে পেয়ে এগিয়ে যায়। ন্যানাকে জামিনের কথা জিজ্ঞেস করলে সে আরো বেশি কান্না করে বলে সে টাকা চুরি করেনি, সে নিরপরাধ। মাঞ্জু বলে এখানে যারা আসে তারা সবাই এই একই কথা বলে। আগত ভবিষ্যৎ নিয়ে ন্যানার ভীষণ ভয় লাগছিল। মাঞ্জু ন্যানাকে কোলের ওপরে শুইয়ে দেয় যাতে সে একটু ভরসা পায়। পরের দিন জেলে একটু ঝামেলা বাঁধে। একজন কয়েদি কেশবের এরিয়ায় কাপড় কাচ্ছিল। কাপড় কাচার আওয়াজে কেশবের বিরক্ত লাগে, তাই সে চেলাকে দিয়ে বৃদ্ধ লোকটাকে ডাক দেয়। লোকটা শুনতে না পাওয়ায় কেশব নিজেও তাকে ডাক দেয়। এবারও শুনতে না পাওয়ায় একটা বাটি ছুঁড়ে মারে। তখন লোকটা ডাক বুঝতে পেরে এগিয়ে আসে। লোকটা আসতেই কেশব তাকে বেধম মার শুরু করে। মারতে মারতে লোকটাকে মাটিতে শুইয়ে ফেলে। এরপরেও যতক্ষণ না ক্লান্ত হয় ততক্ষণ মারতে থাকে। মারা শেষ হলে কেশব অন্য সাইডে চলে যায়। গার্ডেরা এই দৃশ্য দেখেও কেউ এগিয়ে আসছিল না। এমিলের ভাই হওয়ায় সবাই কেশবকে তোষামত করে চলতো। তবে প্রকাশ ভিন্ন জিনিস। কিছুক্ষণ পরে সে ঘটনা দেখে কেশবকে সেলে বন্দি করে রাখে, কিন্তু একটু পরেই তার কাছে ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন আসে। প্রকাশ কেশবকে ছাড়তে না চাইলেও ওপর মহলের চাপে তাকে সেল থেকে ছেড়ে দেওয়া লাগে। তবে এই ঘটনার পরে প্রকাশের ফোকাস পুরোপুরি কেশবের দিকে ঘুরে যায়। তার উপর আবার রাতে কনস্টেবল নাদিম খান কেশবকে উস্কে দেয়। সেদিন যে প্রকাশ কেশবের পাঠানো উপহার ফেলে দিয়েছিল সেই কথাটা বারবার রিপিট করে, তাই কেশব প্রকাশকে ফোন করে আজেবাজে কথাবার্তা বলে। এতে প্রকাশ প্রচণ্ড ক্ষেপে যায় এবং মাঝরাতেই জেলে চলে আসে। নাদিম খান প্রকাশকে আটকানোর চেষ্টা করে, তবে তাকে প্রকাশ লাথি ঘুষি মেরে ফেলে দিয়ে কেশবের কাছে গিয়ে তাকেও মারতে শুরু করে। মারার সময় তার আঙ্গুলে থাকা আংটিতে লাগছিল, তাই সে আংটিটা খুলে মেঝেতে ফেলে দেয়। এরপর আবার কেশবকে মারতে থাকে। তাকে অলমোস্ট আধমরা করে দেবার পরে
প্রকাশ মেন্টালি স্যাটিসফ্যাকশন ফিল করে। সে নাদিম খানকে সেল বন্ধ করতে নির্দেশ দিয়ে মনে এক ধরনের আনন্দ নিয়ে নিজের কোয়ার্টারে ফিরে যায়। পরের দিন সকালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। কেশবকে জেলের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেশব পালিয়ে গেছে এমন সন্দেহের কথা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেও পৌঁছে যায়। প্রকাশ জেলে এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করে, তবে কেউই কিছু বলতে পারে না। গতরাতে নাদিম খান এবং শম্ভুনাথের ডিউটি ছিল, তাই প্রকাশ দুজনকে সতর্ক করে দিয়ে বলে ইনকোয়ারি কমিশন বসবে, একজন অফিসার তদন্ত করতে আসবে, তাই এরা দুজনে যেন যতটুকু জানে তার বাইরে কিছু না বলে। তো ইনকোয়ারি অফিসার হিসেবে ইন্সপেক্টর অতীত সিংকে পাঠানো হয়। প্রকাশের অর্ডারে শম্ভুনাথ অতীতকে জেলের ভেতরে ঘোরাতে নিয়ে যায়। অতীত প্রথমে কেশবের সেলটা দেখে। সেলের ভেতরে সব লন্ডভন্ড হয়ে আছে। এখানে মারধর হয়েছে সেটা অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল। অতীত শম্ভুনাথকে জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি কি হয়েছিল রাতে। প্রকাশ শম্ভুনাথকে যতটুকু বলতে বলেছিল সে ততটুকুই বলে, তবে অতীতের সন্দেহ হচ্ছিল তাকে যতটুকু বলা হচ্ছে তার চেয়েও অনেক বেশি কিছু ঘটেছিল। অতীত শম্ভুনাথকে রেজিস্টার আনতে বলে এবং রেজিস্টার চেক করে দেখে রাতে নাদিম খানের ডিউটি ছিল। তাই অতীত নাদিমকে জিজ্ঞাসাবাদ করলে নাদিম জানায় গতরাতে প্রকাশ এসে প্রথমে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। তাকে তালা খুলতে বলা হলে সে বাধ্য হয়ে তালা খুলে দেয়। এরপর প্রকাশ সেলে বা ব্যারাকে ঢুকে কেশবকে মারতে শুরু করে। আধমরা করার পরে প্রকাশ তাকে সেলের তালা বন্ধ করে দিতে বললে সে তালা বন্ধ করে দেয়। নাদিম জানায় সে শুধুমাত্র এতটুকুই জানে। তো অতীতে এবার জেলের অন্যান্য স্টাফ এবং কেশবের চেলাপালাকে জিজ্ঞাসাবাদ করে। কেশবের একজন চেলা তার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে বলে কেশব মেয়ে দেখলে লেলিয়ে পড়ত, ইদানিং সে ন্যানার দিকে কুনজর দিচ্ছিল। এটা শুনে অতীত মহিলা সেকশনে ন্যানাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। সেখানে কনস্টেবল রাজনীও উপস্থিত ছিল। সে কোনো কারণে বেশ ভয়ে ভয়ে ছিল। তো ন্যানাকে জিজ্ঞেস করা হয় সে কেশবকে চেনে কিনা। ন্যানা জানায় সে কেশবকে পার্সোনালি চেনে না, শুধু দুদিন আগে তারা একসাথে কোর্টে গিয়েছিল এবং এসেছিল। কেশবের সাথে তার দেখা সাক্ষাৎ জাস্ট এতটুকুই। অতীত ডাবল করে জিজ্ঞেস করে কেশব কখনো ন্যানার সাথে জোর করে সম্পর্কের চেষ্টা করেছিল কিনা। ন্যানা স্পষ্ট জানায় এমন কিছু ঘটেনি। শম্ভুনাথ ন্যানার পক্ষ নিয়ে বলে সে যা বলেছে সব সত্যিই বলেছে। অতীত এবার বিরক্ত হয়ে বেরিয়ে যায়। রাতে সে আবারও গার্ডদের সাথে বসে এবং এবার প্রকাশের ব্যাপারে খোঁজ খবর নেয়। সে জানতে চায় প্রকাশ রোজই রাতে টহল দিতে আসে কিনা। একজন জানায় শুধুমাত্র ওই রাতেই প্রকাশ এসেছিল। এর বাইরে অতীত একটা নতুন কথা জানতে পারে। ডিউটি টাইমের পরে শম্ভুনাথ আবারও জেলে এসেছিল। অবশ্য তার কথার কাউন্টার দিয়ে আরেকজন বলে শম্ভুনাথ তো সপ্তাহে 2-3 বার এমনটা করেই। তারা অতীতকে জানিয়ে দেয় শম্ভুনাথ জেলের সবজি নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে। ছেলেকে পড়াশোনা করাতে গিয়ে অনেক ঋণ হয়ে গেছে, তাই এদিক সেদিক করে সে ঋণ শোধ করে। তো সেদিনও শম্ভুনাথ সবজির ভ্যান নিয়ে বের হচ্ছিল, তখন একজন তাকে আটকায়। সে স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে চেক করতে চাইলে শম্ভুনাথ খেপে যায়, কারণ প্রতিবারই চেকিংয়ের নামে স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে তার সবজি নষ্ট করে দেওয়া হয়। এবারও সেম কাজ করলে শম্ভুনাথ নিজেই স্ক্রুড্রাইভারটা কেড়ে নিয়ে অনবরত বস্তায় খোঁচাতে থাকে। এরপরে স্ক্রুড্রাইভারটা বের করার সময়ে খুব সাবধানে সেটা মুছে ফেলে জমা দেয়। শম্ভুনাথ নর্মালি এতটা রাগে না, তাই তাকে এমন রাখতে দেখে কনস্টেবল একটু থ হয়ে যায়। শম্ভুনাথ ভ্যানটা বাইরে রেখে আবারও ভেতরে এসে সবার সাথে কিছুক্ষণ ড্রিঙ্ক করে। ভ্যানের বস্তার ভেতর থেকে ফোঁটা ফোঁটা রক্ত রাস্তায় পড়লে একটা কুকুর এসে সেই রক্ত চেটে খেয়ে নেয়। কুকুরটা এতটা তৃপ্তি নিয়ে রক্ত চাটছিল মনে হচ্ছিল কেশব সেদিন এই কুকুরটারই বাচ্চা দুটোকে গাড়ির চাকার নিচে রেখে হত্যা করেছিল। যাই হোক, শম্ভুনাথ কিছু দূর গিয়ে বস্তাটা ফেলে দিতে চেয়েছিল, কিন্তু আশেপাশের কোয়ার্টারে মানুষ সজাগ ছিল, তাই সে সুযোগ পায় না। তো কেশবের মিসিংয়ের রাতে শম্ভুনাথ সবজির ভ্যান নিয়ে গিয়েছিল শুনে অতীতের সন্দেহ জাগে। অতীত সেই দোকানে যায় যেখানে শম্ভুনাথ সবজি বিক্রি করে। অতীত দোকানের ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করে শম্ভুনাথ লাস্ট সবজি আনার দিনে কি ঘটেছিল। ছেলেটা জানায় শম্ভুনাথ সবজির ভ্যান নিয়ে এসেই তাকে মদ আনতে পাঠায়। সে যেতে চাইছিল না, তবুও শম্ভুনাথ জোর করে তাকে পাঠায়। তবে সে মদ এনে দেখে শম্ভুনাথ সবজির ডালা সাজিয়ে রেখে চলে গেছে। কথাটা শুনে অতীতের সন্দেহ আরও বেড়ে যায়। সে এবার শম্ভুনাথের কোয়ার্টারে চলে যায়। প্রথমে অতীত স্বাভাবিক আচরণই করে। শম্ভুনাথ ড্রিঙ্ক করছিল, তাই সেও ড্রিঙ্ক করতে চায়। ড্রিঙ্কের গ্লাসে বরফ চাইলে শম্ভুনাথ ঘরের বড় ফ্রিজারটা থেকে বরফ এনে দেয়। মূলত এই ফ্রিজারের মধ্যেই সে কেশবের ডেড বডি লুকিয়ে রেখেছে। তবে শম্ভুনাথ এক মুহূর্তের জন্য সেটা কাউকে বুঝতে দেয় না। অতীত জানতে চায় এইটুকু ঘরে এত বড় ফ্রিজারের কাজ কি। শম্ভুনাথ জানায়
এর আগে জেলে একজন ভিআইপি লোক এসেছিল। শম্ভুনাথ তার এত সেবা যত্ন করেছিল যে লোকটা খুশি হয়ে তাকে ফ্রিজারটা উপহার দিয়ে গিয়েছিল। তো অতীত এবার জানায় সে আগামীকাল চলে যাবে। এটা শুনে শম্ভুনাথ মনে মনে খুশি হয় এবং জিজ্ঞেস করে সবার জিজ্ঞাসাবাদ হয়ে গেছে কিনা। অতীত বলে শম্ভুনাথ বাদে সবারই জিজ্ঞাসাবাদ হয়ে গেছে। এই কথাটা শুনে শম্ভুনাথের চোখ মুখ শক্ত হয়ে যায়। সে পরিস্থিতি যতটা ইজি ভাবছিল মোটেও ততটা ইজি না। অতীত নর্মাল কিছু প্রশ্নের পাশাপাশি জানতে চায় সেদিন সে দোকানের ছেলেটাকে মদ আনতে বলে মদ না নিয়ে চলে এলো কেন। শম্ভুনাথ জানায় সে বৃদ্ধ হয়ে গেছে, কোথাও আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তাই সে মদ খাবে না সিদ্ধান্ত নিয়ে কোয়ার্টারে চলে এসেছিল। শম্ভুনাথ ছেলেকে নিয়ে নিজের দুঃখের কথাও শেয়ার করে, তবে অতীতের এক্সপ্রেশনে সে বুঝতে পারে অতীত তাকে সন্দেহ করছে। তাই সে কাউন্টার দিয়ে বলে আপনার কি মনে হয় স্যার, আমি কেশবকে সবজির ভ্যানে লুকিয়ে বাইরে নিয়ে এসেছি? আমি কেন এমন করব? এটা করে আমার কি লাভ? অতীত তো আর জানতো না কেশব মরে গেছে, কেশব পালিয়ে গেছে। এই লজিক ধরে সে বলে হয়তো কেশব শম্ভুনাথকে অনেক টাকা দিয়েছে। আর যাই হোক, লোন পরিশোধের জন্য শম্ভুনাথের তো টাকার প্রয়োজন, তাই টাকার জন্য সে এই কাজ করতেই পারে। শম্ভুনাথ কাউন্টারে বলে জেলের গেটের গার্ড অনেক স্ট্রিক্ট, সেখানে যেভাবে স্ক্রুড্রাইভার দিয়ে খোঁচানো হয় তাতে মানুষ তো দূরে থাক, একটা ইঁদুরও বের করা সম্ভব না। অতীতেরও এক মুহূর্তের জন্য মনে হয় কেশব তো জেলে রাজার হালই ছিল। তাছাড়া যেদিন ইচ্ছে সে এমনিও জামিনে বেরিয়ে যেতে পারত, তাহলে তার পালানোর প্রয়োজন হলো কেন? তো অতীত আর কথা না বাড়িয়ে শম্ভুনাথের কোয়ার্টার থেকে বেরিয়ে যায়। পরের দিন অতীত প্রকাশের সাথে দেখা করে। সে প্রকাশকেও একটু চমকে দেয়। প্রকাশ জিজ্ঞেস করে ইনভেস্টিগেশন শেষ হয়েছে কিনা। অতীত চট করে বলে দেয় ইনভেস্টিগেশনই করছি আমি। মানে অতীত প্রকাশকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে, এটা বোঝায়। কথাটা শুনে প্রকাশের চোখ মুখ শক্ত হয়ে যায়। কেশবকে মারধরের ব্যাপার নিয়ে প্রশ্ন তোলায় প্রকাশ আরও রেগে যায়। সে স্টেটমেন্ট দেয় সে ওই দিন রাগে কেশবকে মারধর করেছিল। এরপরে কেশব পালিয়ে যায়। যদি সে কখনো কেশবকে খুঁজে পায় তাহলে সেখানেই পিস পিস করে কেটে ফেলবে। প্রকাশের দৃঢ়তা দেখে অতীত আর কোনো প্রশ্ন না করে চলে যায়। অতীত কিছু না বললেও ওপর মহল থেকে প্রকাশের কাছে ঠিকই সাসপেনশন লেটার চলে আসে। এদিকে শম্ভুনাথ সুযোগ বুঝে কেশবের লাশটা ফ্রিজার থেকে বের করে এক জায়গায় পুঁতে দেয়। অন্যদিকে 28 বছরের সাজা শেষে মাঞ্জুও ছাড়া পেয়ে যায়। এরপরে প্রায় 11 মাসের মতো কেটে যায়। অতীত ঘুমাচ্ছিল। তার কাছে আইজির অফিস থেকে ফোন আসলে সে দ্রুত রেডি হয়ে আইজি অফিসে যায়। আইজি স্যার এ সময় এমএলএর সাথে ফোনে কথা বলছিল। এমএলএ থ্রেটের সুরে কথাবার্তা বলছিল। আইজিও রেগে আগুন হয়েছিল। অতীত প্রথমে ঘটনা বুঝতে পারে না। আইজি জানায় জেলারের বাংলোর পেছনে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে একটা কঙ্কাল পাওয়া গেছে। ফরেন্সিক হিসেবে কঙ্কালটা প্রায় 10 থেকে 12 মাসের পুরনো, তাই তাদের সন্দেহ হচ্ছিল ওটা কেশবের কিনা। আইজি অতীতকে রি-ইনভেস্টিগেট করে দ্রুত কেসটা শেষ করতে বলে। অতীত সোজা ঘটনাস্থলে চলে যায় এবং উপস্থিত থেকে কঙ্কাল ওঠায়। সে নোটিস করে কঙ্কালের সাথে একটা আংটি পড়ে আছে। সে খড়ি দিয়ে আংটিটা উঠিয়ে চেক করে, এরপরে ফরেন্সিক টিমকে দিয়ে দেয়। কঙ্কাল ফরেন্সিকে পাঠিয়ে দিয়ে অতীত জেলের সামনে দাঁড়িয়েছিল। তখন সে রাজনীকে ডিউটি শেষ করে বের হতে দেখে। অতীতকে দেখে রাজনী কোনো কারণে বেশ ভয় পেয়ে যায় এবং দ্রুত চলে যায়। রাজনীর এই অস্থিরতা অতীতের চোখ এড়াতে পারে না। অতীত আরও বেকায়দায় পড়ে যখন ফরেন্সিক টেস্টে জানা যায় এই কঙ্কালটা কেশবেরই। আইজি অতীতকে 3 দিনের সময় দেয় কেসটা সলভ করার জন্য, না হলে তার চাকরি নট করে দেওয়া হবে। তো অতীত সময় নষ্ট না করে সকাল থেকে ইনভেস্টিগেশন শুরু করে। আর প্রথমেই সে নাদিম খানকে জিজ্ঞাসাবাদ করে। নাদিম খান ঠিক 1 বছর আগে বলা স্টেটমেন্টটি রিপিট করে। তবে অতীত জানতো নাদিম কিছু গোপন করছে, তাই সে নাদিমকে দুটো বেল্টের বাড়ি মারতেই সে স্বীকার করে ওই দিন রাতে প্রকাশ কেশবকে মারার পরেও কেশব জীবিত ছিল। কেশব নাদিমকে ডেকে ড্রিঙ্ক বানিয়ে দিতে বলে। এই সময় কেশব রাজনীকে ফোন করে এবং জানায় সে এখনই আসছে, সব ব্যবস্থা যেন করে রাখা হয়। এরপরে কেশব বাইরে বের হতে চাইলে নাদিম তাকে বারণ করে, কিন্তু কেশব কথা শোনে না। তাই নাদিম বাধ্য হয়ে পেছন গেটের তালা খুলে দেয়। এরপরে সে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করেছিল, কিন্তু কেশব আর ফিরে আসেনি। অতীত জিজ্ঞেস করে কথাগুলো নাদিম 1 বছর আগে বলেনি কেন। নাদিম জানায় সে যে কাজ করেছে সত্যি স্বীকার করলে শিওর তার চাকরি নট হয়ে যেত। এই ভয়ে সে মুখ খোলেনি। তো অতীত এবার রাজনীর বাড়িতে দেখা করতে যায়। অযথা সময় নষ্ট না করে সে স্ট্রিক্ট বলে দেয় সেসব সত্যি জেনে এসেছে, এখন বাকিটা যেন রাজনী বলে দেয়। তো রাজনী স্বীকার করে ওই দিন রাতে কেশব তাকে ফোন করেছিল।
কেশব মূলত নয়নাকে কাছে পেতে চাইছিল। সেদিন সারাদিনই কেশব বেশ কয়েকবার রাজনীকে ফোন করে বিরক্ত করেছিল। রাতেও রাজনী যখন ডিউটি শেষ করে বের হচ্ছিল তখন কেশব ফোন দিয়ে বলে সে আসছে, নয়নাকে যেন রেডি রাখা হয়। রাজনী সেটা এড়িয়ে যেতে চাইলে কেশব হুমকির স্বরে কথা বলে, তাই বাধ্য হয়ে রাজনী রাজি হয় এবং নয়নাকে রেডি করে ডিসপেন্সারি পর্যন্ত নিয়ে আসে। এরপরে নয়নাকে সত্যিটা জানিয়ে রুমের ভেতরে ঠেলে ঢুকিয়ে দেয়। রুমে আগে থেকেই কেশব অপেক্ষা করছিল। নয়নাকে কেশবের কাছে রেখে অফিসে গিয়ে রাজনী অপেক্ষা করছিল। অনেকক্ষণ পরে সে ফিরে এসে দেখে নয়না রুমের সামনে বসে কাঁদছে, আবার দরজাও খোলা আছে। নয়না জানিয়েছিল কেশব চলে গেছে, তাই রাজনী গেটে তালা দিয়ে দেয়। নয়না সেলে যাবার জন্য তালা দিচ্ছিল, তাই রাজনী বাইরে দাঁড়িয়েই রুমের লাইট অফ করে নয়নাকে নিয়ে চলে যায়। তাকে সেলে ফিরিয়ে দিয়ে নিজের বাড়ি চলে আসে। সব শুনে অতীত ঘৃণা ভরে বলে, একটা মেয়ে হয়েও আরেকটা মেয়ের সর্বনাশ করতে আপনার লজ্জা লাগলো না? রাজনী দেয়ালে নিজের মৃত হাজবেন্ডের ফটো দেখিয়ে বলে তার হাজবেন্ড অসুস্থ ছিল, সে ঠিকমতো চিকিৎসা করাতেও পারছিল না। তখন কেশব তাকে টাকা দিয়েছিল, বিনিময়ে কেশব প্রায়ই তাকে ভোগ করেছে। এখন তো রাজনীর মেয়েও বড় হয়ে গেছে। নয়না ইস্যুতে কেশব 2বার রাজনীর মেয়েকে রেপ করার হুমকি দিয়েছিল, তাই বাধ্য হয়ে মেয়েকে বাঁচাতে রাজনী এই কাজটা করেছিল। যাই হোক, অতীত এরপরে নয়নাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। নয়না জেল থেকে বেরিয়ে একটা জুয়েলারি শপে চাকরি নিয়েছিল। অতীত সেখানে কোনো সিন ক্রিয়েট না করে সন্ধ্যায় নয়নাকে দেখা করতে বলে। নয়না সন্ধ্যায় আসলে অতীত তাকে সরাসরি কেসের ব্যাপারে জিজ্ঞেস করলে নয়নাও স্পষ্ট জানিয়ে দেয় সেই কেশবকে খুন করেছে। অতীত যেদিন ইচ্ছে তাকে গ্রেপ্তার করে নিতে পারে, কেউ নিজের অপরাধ এভাবে স্বীকার করবে না। তাই অতীত ধারণা করে নয়না কাউকে বাঁচাতে নিজের ঘাড়ে দোষ চাপিয়ে নিচ্ছে। এই জন্য সে নয়নাকে ভরসা দেয়, তুমি যাকে বাঁচাতে চাইছো আমিও তাকে বাঁচাতে পারবো, ভরসা রাখো। আমি কোনো নির্দোষের উপরে জুলুম হতে দেব না, তাই আমাকে সব খুলে বলো। নয়না এবার শান্ত হয়ে বলে যেদিন থেকে কেশব তাকে দেখেছিল সেদিন তার উপরে কুনজর দিয়ে রেখেছিল। কয়েকদিনের ভেতরেই রাজনী এসে নয়নাকে জানায় আজ রাতে কিছু কাজ আছে। নয়না যেন নিজের ব্যারাকে না শুয়ে ছোট ব্যারাকে শয়। সেখান থেকে রাজনী তাকে বের করে নিয়ে আসবে। রাজনী তাকে রেডি হয়ে থাকতে বলে এবং হুমকি দেয় সে যদি কাউকে কিছু জানায় তাহলে রাজনী তার খবর করে দেবে। বুক ফেটে কান্না এলেও অসহায় নয়না চুপ করে থাকে। সে তাই করে যা তাকে বলা হয়েছিল। রাজনী নয়নাকে ডিসপেন্সারিতে এনে কেশবের রুমে ঢুকিয়ে দেয়। কেশব নয়নাকে রেপের চেষ্টা চালাতে থাকে। ওই সময় মাঞ্জু হাঁটতে বেরিয়েছিল। আওয়াজ পেয়ে সে ঘরে ঢুকে এই দৃশ্য দেখে কেশবকে লাঠি দিয়ে মারতে শুরু করে। তাই কেশব উঠে মাঞ্জুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং নয়নাকে কয়েকটা থাপ্পড় দেয়। এরপর সে মাঞ্জুকে মারার জন্য গলা চেপে ধরে। তাই মাঞ্জুকে বাঁচাতে নয়না কেশবের মাথায় জোরে কয়েকটা আঘাত করে। কেশব বেশ দুর্বল হয়ে গেলে মাঞ্জু ওড়না দিয়ে কেশবের গলা চেপে ধরে এবং নয়নাকে বাইরে চলে যেতে বলে। শেষ পর্যন্ত শরীরের সব বল প্রয়োগ করে মাঞ্জু কেশবকে হত্যা করে। রাজনী যখন ফিরে আসে মাঞ্জু তখন কেশবের ডেড বডি নিয়ে ভেতরেই ছিল। তাই নয়না তাড়াহুড়ো দেখালে রাজনী রুম চেক না করেই জাস্ট লাইট অফ করে চলে যায়। অতীত জানতে চায় মাঞ্জুকে। নয়না জানায় মাঞ্জু সিনিয়র কয়েদি, কিছুদিনের ভেতরে তার ছাড়া পাওয়ার কথা ছিল। সে কয়েদি নাফিজা এবং গার্ড চারুলতার নাম বলে, যাদের সাথে মাঞ্জুর সম্পর্ক ভালো ছিল। তাদের কাছে নয়না শুনেছিল ছাড়া পেয়ে মাঞ্জু পাহাড়ে চায়ের দোকান খুলেছে। তো সব বলার পরে নয়না জিজ্ঞেস করে মাঞ্জুর কিছু হবে না তো? উত্তরে অতীত জাস্ট একটা হাসি দিয়ে উঠে যায়। এই হাসির অর্থে নয়না আতঙ্ক ছাড়া আর কিছুই পায় না। তো যাই হোক, অতীত অফিসে ফিরে এসে সব ডিটেলস ঘাটাঘাটি শুরু করে। সে মাঞ্জুর ফাইল চেক করার সময়ে তার ফটোটা দেখতে পায়। তার খেয়াল হয় যেদিন সে শম্ভুনাথের খোঁজ নিতে সবজির দোকানে গিয়েছিল সেদিন সে দোকানে শম্ভুনাথের একটা বড় ফটো দেখেছিল। সেই ফটোর এক কোণাতে মাঞ্জুর ফটো লাগানো ছিল। যদিও ফটোটা প্রায় স্ট্যাম্প সাইজের ছিল, তবুও সেটা অতীত নোটিশ করেছিল। আর এর মাধ্যমেই সে শম্ভুনাথের সাথে মাঞ্জুর কানেকশন পেয়ে যায়। শম্ভুনাথ চাকরি থেকে রিটায়ার করেছে, সে আর এই শহরেও থাকে না। অতীত অনেকবার শম্ভুনাথকে ফোন করে কিন্তু ফোনেও পাওয়া যায় না। তবে সে কৌশলে নাফিজা এবং চারুলতার কাছ থেকে অ্যাড্রেস জেনে নেয়। এরপরে লোকেশন খুঁজে ঠিক ওদের ক্যাফে এবং পরিশেষে ওদের বাড়িতে উপস্থিত হয়। অতীতের হাতে জাস্ট আজকের রাতটাই সময় ছিল, তাই ভনিতা না করে সেসব সত্যি স্বীকার করে নিতে বলে। শম্ভুনাথ কড়াভাবে বলে মাঞ্জু কেশবকে হত্যা করেনি, বরং তাকে বধ করেছে, অর্থাৎ কেশবের পাপের শাস্তি দিয়েছে। মাঞ্জু কেশবের গলায় ফাঁস দিলেও পুরোপুরি হত্যা না করে বেরিয়ে যাচ্ছিল।
কিন্তু বদমাশটা উঠে এসে মাঞ্জুকে অ্যাটাক করে এবং হত্যার চেষ্টা করে। তাই বাধ্য হয়ে মাঞ্জু হাতের কাছে সাইকেলের চাকা পেয়ে স্ক্রুপ খুলে সেটা দিয়ে কেশবের ঘাড়ে অনবরত আঘাত করে তাকে মেরে ফেলে। এই ঘটনায় মাঞ্জু অনেক ঘাবড়ে যায়। সে কি করবে বুঝে উঠতে না পেরে সিক্রেট ফোন থেকে শম্ভুনাথকে ফোন করে এবং পুরো ঘটনা জানায়। শম্ভুনাথ তাকে ম্যাডামের ঘর থেকে পেছনের দরজার চাবি এনে তালা খুলে দিতে বলে। এরপরে শম্ভুনাথ মার্ডার সিন ক্লিয়ার করে কেশবের ডেড বডি সবজির ভ্যানে করে বাইরে বের করে নিয়ে আসে। সব শোনার পরে অতীত বলে, লাশ যেহেতু পাওয়া গেছে তাই আইন অনুযায়ী দুজনের সাজা হবে। শম্ভুনাথ তাচ্ছিল্য করে বলে, লাশ পাওয়া যায়নি, বরং সে নিজেই লাশ পাওয়ার সুযোগ করে দিয়েছে। শম্ভুনাথ যদি জঙ্গলের ভেতরে 10 জন কেশবকেও পুঁতে রাখত তবুও কেউ খুঁজে পেত না। সে ইচ্ছে করেই জেলার প্রকাশের বাংলোর পেছনে লাশ পুঁতে এসেছিল, কারণ শম্ভুনাথ ভালোভাবেই জানত কিছুদিনের ভেতরে ওখানে কোয়ার্টার বানানো হবে, আর কোয়ার্টার বানাতে গেলে অবশ্যই লাশটা সবার সামনে চলে আসবে। এই জন্যই জেনে বুঝেই শম্ভুনাথ ওখানে কেশবের লাশটা পুঁতেছিল। তো শম্ভুনাথ জিজ্ঞেস করে অতীত লাশের সাথে কোনো আংটি পেয়েছে কিনা। আসলে আংটিটা জেলার প্রকাশের। প্রকাশ যখন কেশবকে মারছিল তখন তার আঙ্গুলে থাকা আংটিতে লাগছিল, তাই সে আংটিটা খুলে ফেলে দিয়ে কেশবকে মারতে থাকে। পরে কেশব প্রতিশোধের আগুনে আংটিটা আঙ্গুলে পড়ে নেয়। পরে শম্ভুনাথ এটাই প্রকাশকে ফাঁসাতে কাজে লাগায় এবং আংটিটা লাশের সাথে পুঁতে দেয়, যাতে সব দোষ প্রকাশের ঘাড়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, প্রকাশকে শম্ভুনাথ ফাঁসাতে কেন চাইছে? আসলে প্রকাশের ঝামেলা শম্ভুনাথের সাথে না, বরং মাঞ্জুর সাথে। মাঞ্জুকে যে দুটো মার্ডার কেসে গ্রেপ্তার করা হয়েছিল সেই খুনের খুনি ছিল প্রকাশ। তখন যেটা ঘটেছিল, মাঞ্জু একটা আশ্রমে থাকতো। প্রকাশের ভাতিজি একটা ছেলের সাথে পালিয়ে এসে এই আশ্রমে উঠেছিল। বলা যায় মাঞ্জু তাদেরকে ভরসা দিয়ে সেখানে রেখেছিল, কিন্তু প্রকাশ তাদের ট্রেস করে ফেলে এবং প্রেমিক ছেলেটাকে মারতে মারতে মেরেই ফেলে, কারণ ছেলেটা নিচু জাতের ছিল আর প্রকাশ তো জাতপাতের ব্যাপারে খুবই সেন্সিটিভ। তো প্রকাশকে তার ভাতিজি বাধা দিতে আসায় প্রকাশ তাকেও টিফিন ক্যারিয়ার দিয়ে আঘাত করে মেরে ফেলে। এই সময় বাজার করে মাঞ্জু ফিরে এসে এই দৃশ্য দেখে ফেলে, তাই প্রকাশ তাকেও মেরে সেন্সলেস করে দেয়। পরে মাঞ্জুকে এই কেসে ফাঁসিয়ে দেওয়া হয়। অসহায় একা মেয়ে হওয়ায় মাঞ্জু নিজেকে ডিফেন্ড করার একটুও সুযোগ পায় না। এই পরিস্থিতিতে একটা মানুষও তার পাশে দাঁড়ানোর মতো ছিল না, তাই প্রকাশের খুনের দায়ে মাঞ্জুকে 28 বছর জেল খাটতে হয়েছে। এই জন্য শম্ভুনাথ দাবি করে প্রকাশের অপরাধে যেহেতু মাঞ্জু সাজা খেটেছে, তাই মাঞ্জুর অপরাধে প্রকাশকে সাজা খাটা উচিত। প্রকাশ এত বড় অন্যায় করেও পার পেয়ে যাবে, এটা তো জাস্টিফাই হলো না। অতীত এবার বেশ কনফিউশনে পড়ে যায়, সে আইন মানবে নাকি বিবেকের কথা মানবে। শেষ পর্যন্ত বিবেকের খাতিরে সে শম্ভুনাথ এবং মাঞ্জুকে ছেড়ে প্রকাশকে কাস্টাডিতে নেয়। পাস্টের কেসের জন্য তো কিছু করতে পারবে না, তাই অতীত কেশবের খুনের দায়ে প্রকাশকে অভিযুক্ত করে। প্রকাশ জাস্টিফিকেশন দেয় সে খুন করেনি, সে যদি খুন করত তাহলে সবার সামনে গর্বের সাথেই খুন করত। তখন অতীত কাউন্টার দেয়, আপনি তো 29 বছর আগেও খুন করেছিলেন, তখন কেন গর্বের সাথে স্বীকার করেননি? কথাটা শুনেই প্রকাশ হকচকিয়ে যায়। পুরনো আমলনামা এভাবে সামনে বেরিয়ে আসবে প্রকাশ সেটা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। অতীত বলে, আপনি দুটো খুন করেছেন, তাই অ্যাটলিস্ট এই খুনের সাজা তো আপনার হওয়া উচিত। প্রকাশের অতীত জীবনের সত্যি সামনে চলে আসায় সে আর কোনো প্রতিউত্তর দেয় না। ভাতিজির খুনের দায়ে অভিযুক্ত হবার চেয়ে ক্রিমিনালের খুনের দায় মাথায় নেওয়া অনেক বেটার। তাই নিজের রেপুটেশন বাঁচাতে সে কেশবের খুনের দায় স্বীকার করে নেয়। ফলে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে জেলে পাঠানো হয়। অন্যদিকে শম্ভুনাথ আর মাঞ্জু নিজেদের সংসার গুছিয়ে নিয়েছিল। এই বৃদ্ধ বয়সে একে অপরের অবলম্বন হয়ে তারা সুখে জীবন কাটাতে থাকে। সেই সাথে সিনেমার গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, শেষে ইন্সপেক্টর অতীতের কাজটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? সে কি ঠিক করেছে, নাকি আইন মেনে শম্ভুনাথ আর মাঞ্জুকে গ্রেপ্তার করা উচিত ছিল? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন। পাশাপাশি মনে রাখবেন, অন্যায়কারীকে অন্যায়ের সুযোগ না দিয়ে প্রথমেই যদি আটকানো যায় তাহলে সে আর পরের অন্যায়গুলো করার সাহস পায় না। না হলে সুযোগ পেতে পেতেই অপরাধীরা রাক্ষসে পরিণত হয়। আমাদের আশেপাশে এমন রাক্ষসের অভাব নেই, তাদের থেকে সতর্ক থাকুন এবং দলবদ্ধভাবে প্রতিহত করুন। যাই হোক, আজ এই পর্যন্তই। পরের আয়োজনে দেখা হবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।